তো চলো শুরু করি। তো এইখানে প্রথম কথা হচ্ছে বীজগাণিতিক রাশি জিনিসটা কি। ফিজিক্সে কিন্তু তোমরা পড়ছো রাশি মানে যা কিছু পরিমাপ করা যায়, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের রাশি ছিল। তো বীজগাণিতিক রাশি হচ্ছে এমন একটা রাশি যেখানে সংখ্যা থাকবে এবং সংখ্যা নির্দেশক প্রতীক থাকবে। কি বলছি? সংখ্যা, যেমন হচ্ছে আমার 2 থাকতে পারে, সংখ্যা নির্দেশক প্রতীক কি এক্স বা এক্স স্কোয়ার বা হচ্ছে ওয়াই, এই যে এগুলা থাকবে, ঠিক আছে। তো সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীক কতগুলা গাণিতিক প্রক্রিয়াজাত চিহ্নের সাহায্যে যুক্ত থাকবে। এই যে গাণিতিক প্রক্রিয়াজাত চিহ্ন কোনগুলা? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো এগুলো কিন্তু গাণিতিক প্রক্রিয়াজাত চিহ্ন। এগুলোর সাহায্যে যদি এই সংখ্যা বা সংখ্যা নির্দেশক প্রতীকগুলো কি থাকে? যুক্ত থাকে। যুক্ত থেকে যদি অর্থবোধক কোন সংখ্যা নির্দেশক প্রতীক তৈরি করে বা নির্দেশ করে। ব্যাপারটা কেমন? যেমন আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2, এটা লিখলাম, এইটাই। ধরো এখানে কি বলছি যে সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীক, এই যে এগুলো প্রতীক যদি গাণিতিক প্রক্রিয়াজাত চিহ্নের সাহায্যে যুক্ত থেকে সংখ্যা নির্দেশক কোনো সংখ্যা বা কোনো সংখ্যা নির্দেশক প্রতীক নির্দেশ করে, তাহলে সেটাই একটা কি? রাশি। সো এই যে এটা একটা রাশি। তো আমরা এরকমও দিতে পারি, আরো বাড়াইতে পারি 3, এটা হচ্ছে একটা রাশি। সো এখন যদি আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 0, তাহলে এখানে আমাদের এটা একটা সমীকরণ হয়ে গেল। এই পাশে একটা কি দাঁড়াইছে? রাশি, আর এই পাশে একটা রাশি। বোঝা গেছে কি বলছি? এইটা শূন্য একটা কি? রাশি। ওকে, এবার আসি, তাহলে শুধু 2 কি কোনো রাশি হতে পারবে? হ্যাঁ, শুধু 2ও রাশি হতে পারবে, কোনো সমস্যা নেই। তো রাশি বোঝা গেল, সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীক যদি গাণিতিক প্রক্রিয়াজাত চিহ্নের সাহায্যে যুক্ত থেকে কোনো সংখ্যা নির্দেশ করে বা সংখ্যা নির্দেশক প্রতীক নির্দেশ করে, সেটাই হচ্ছে আমাদের রাশি। এবার আসি পদ। পদ হচ্ছে এই যে রাশি তৈরি করার জন্য যে সংখ্যা নির্দেশক প্রতীকগুলো আমরা যোগ বা বিয়োগ চিহ্নের সাহায্যে যুক্ত যদি করি, তাহলে এগুলারে আমাদের এক একটারে কি বলতে পারবো? পদ। তাহলে এইখান থেকে এইটুকু একটা পদ, তাহলে এইখানে একটা পদ আছে, তারপর হচ্ছে এইটা একটা পদ, ঠিক আছে, এইটা একটা পদ। তো এরকম এইখানে কয়টা পদ আছে? 3টি পদ। এই পাশে কি আছে? এই পাশে একটি পদ। পদের বিষয়টা ক্লিয়ার হলো? পদ হলো যে রাশি তৈরি করার জন্য যে সংখ্যা নির্দেশক প্রতীকগুলা, এই যে তুমি যোগ আর বিয়োগ চিহ্ন দিয়ে যে আলাদা করতেছো, এগুলো এক একটা পদ। এইখানে একটা বিষয় একটু ক্লিয়ার করি, যদি আমি এক্স স্কোয়ার ডিভাইডেড 2x প্লাস 3x কিউব দিতাম, তাহলে এইখানে কয়টা পদ হইতো? মনে রাখবা, পদ হওয়ার জন্য যোগ আর বিয়োগ চিহ্ন কাউন্ট করবা, গুণ ভাগ কাউন্ট করা যাবে না। সো এখান থেকে আমরা যাত্রা শুরু করে তুমি খুঁজবা যে তুমি যোগ বিয়োগ চিহ্ন কোথায় আছে, কত পর্যন্ত, এই যে এখানে আছে, তাহলে এইটুকু একটা পদ, তাহলে এটা হচ্ছে প্রথম পদ। দেখো আমি কিন্তু ভাগ চিহ্নর কথা বলি নাই, ভাগ চিহ্ন থাকলে এটা কাউন্ট করা যাবে না। এখান থেকে আমরা এইটুকু একটা পদ, তারপরে আবার এইখান থেকে যাত্রা করে যতটুকু আছে এটা আরেকটা পদ। সো আরো লিখতে পারি আমরা এক্স কিউব গুণ 3x প্লাস 5x ডিভাইডেড 3x মাইনাস গুণ গুণ মনে করো 6। তাহলে এইখানে পদ কয়টা? এইখান থেকে যাত্রা করে এইটুকু একটা পদ, আবার এই প্লাস থেকে আমি প্লাস মাইনাস খুঁজতেছি, নাই, তাহলে এই পর্যন্ত একটা পদ। তাহলে এইখানে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ। বোঝা গেছে পদ জিনিসটা অ্যাকচুয়ালি কি? সো এটাই ছিল আমাদের পদের বিষয়টি। এবার আসি আমাদের শেষ বহুপদী বীজগাণিতিক রাশি শেষ, পদও বুঝলাম। এবার চলো আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেইটাতে চলে যাই, সেটা হচ্ছে বহুপদী। সো বহুপদী জিনিসটা কি? বহুপদী হচ্ছে এমন একটা রাশি থাকবে যেখানে প্রত্যেকটা পদ, তাহলে বহুপদী প্রতিটি আমি শর্ট করে লিখতেছি, প্রতিটি পদ cx⁴p টাইপ। তার মানে কোন একটা রাশিতে যতগুলা পদ থাকবে, সবগুলা পদ যদি cx⁴p টাইপের হয়, সেইটা বহুপদী হবে। এখন দেখাই জিনিসটা কি। আমরা একটা রাশি লিখব, আগে এটা একটু বুঝাই cx⁴p জিনিসটা কি। সো আমি যদি এখানে লিখি cx⁴ কত, p লিখলাম,
এখানে সি দ্বারা কি বোঝায়, পি দ্বারা কি বোঝায়, এটা আমাকে বুঝতে হবে। এখানে পি মানে হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, কথা ক্লিয়ার? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এক্স মানে হচ্ছে, এক্স মানে চলক, আর এই সি হচ্ছে এক্স টু দি পাওয়ার পি এর সহগ, সহজ কথা সহগ, এটাই। এখন দেখো ভালো করে বুঝবা, আমি কি কি বললাম, যে আমার এই টাইপটা বুঝতে হবে। বললাম যে কোন একটা রাশিতে যতগুলা পদ থাকবে সবগুলা পদ যদি এই টাইপের হয় তাহলে সেটা বহুপদী, সবগুলা পদ হইতে হবে কিন্তু। তো আমরা আগে টাইপটা বুঝি। টাইপটাতে বললাম যে পি মানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা? একটা আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ঋণাত্মক। তাহলে অঋণাত্মক কোনটা? চলো, যেহেতু আমরা বেসিক পড়তেছি আমরা একটু ডিটেলসেই শেখার চেষ্টা করি। হ্যাঁ, ক্লাস দেখে যদি তোমার কোনো উপকারই না হয় তাহলে আসলে এই ক্লাস দেখার তো কোনো লাভ নেই, মানে কোনো মানে হলো না, টাইম নষ্ট। সো আমি ডিটেলসে পড়ানোর চেষ্টা করতেছি তোমাদের, দেখি কতটুকু কি করা যায়। এখানে লিখলাম, হ্যাঁ এখানে এটা একটা সংখ্যা রেখা। আমরা 1 থেকে এই যে এগুলা আমরা লিখতে পারবো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক, এটা সুন্দর করে নোট করে রাখতে পারো, পূর্ণ সংখ্যা। এই পাশের এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা লিখলাম। ধরো এই যে জিরো আছে না, জিরো থেকে আমরা যদি এই দিকে যাই, অঋণাত্মক মানে ঋণাত্মক না, কিন্তু ঋণাত্মক না মানে তো ধনাত্মক, এরকম তো মনে হইতে পারে, তাই না? শুধু ধনাত্মক মানে 1 থেকে ডান পাশের ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর অঋণাত্মক পূর্ণ সংখ্যা যখন বলবে তুমি জিরো সহ, এইটা হচ্ছে অঋণাত্মক, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। বোঝা গেছে কি বলছি? এটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, এই হচ্ছে এখানকার বিষয়, যে তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা কি, ঋণাত্মক আর অঋণাত্মক। তাহলে আমি অঋণাত্মকের জায়গায় এখানে আমি সেট আকারে যদি লিখতে চাই তাহলে আমি কি লিখতে পারবো, 0 1 2 3 4। আর ধনাত্মকের ক্ষেত্রে 1 2 3 4, আর ঋণাত্মকের ক্ষেত্রে -1 -2 -3 -4, এভাবে চলতে থাকবে। কথা ক্লিয়ার? আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। এবার আমরা কি করব, আমরা একটা রাশি লিখবো, দেখবো যে ওইটা বহুপদী কিনা। তো বহুপদী হতে হলে আমি অলরেডি তোমাদের বলছি এটা কথা, যে বহুপদী যদি হতে হয় তোমার এই প্রতিটি পদ এই টাইপের হইতে হবে। তো আমি একটা লিখলাম 2x³ মাইনাস 3x প্লাস 4 দিলাম। এটা একটা রাশি। এই রাশিটা এটা কি বহুপদী, এটা কি বহুপদী কিনা? তো এখন আমরা চেক করব, চলো চেক করি। তো এইটা আসো, এটা কি cx⁴p টাইপের হইছে কিনা। পাওয়ারটা শোনো, বহুপদী চিন্তা করতে গেলে সবসময় দেখো আমি শুধু কন্ডিশন দিছি কোথায়, পিতে, আর বাকিগুলো আমি কি বলছি যে x⁴p এর সহগটা হচ্ছে তোমার ধনাত্মক ঋণাত্মক, তো কিচ্ছু বলি নাই। সহগ নিয়ে তাহলে টেনশন নাই, এখানে মূলদ অমূলদ পূর্ণ সংখ্যা ভগ্নাংশ যা ইচ্ছা হইতে পারবে, প্রবলেমটা হচ্ছে পি নিয়ে, পাওয়ারটা নিয়ে। এখানকার যে পাওয়ারটা থাকবে আমাদের সূচকটা, ওইটা নিয়ে প্রবলেম। এবার দেখো তাহলে আমি সূচকে দেখি, সূচকটা কি 3, ধনাত্মক পূর্ণ সংখ্যা এই সেটের মধ্যে পড়ছে। তাহলে এইটা কিন্তু কি, এটা কিন্তু বহুপদী হইছে। এইটাও হইছে, কারণ এটার পাওয়ার কত আছে, 1 আছে। এখন আসো এইটা বহুপদী কিনা, কথা হচ্ছে এইটা। হ্যাঁ, দেখো তো এটাকে যদি আমি ভেঙে এইভাবে লিখতে চাই, 4 ইন্টু x টু দি পাওয়ার কত, নট। আচ্ছা, এইটার মান কত বলো তো, 4 ইন্টু 1 না, তাহলে তো 4ই আসতেছে। তার মানে আমি দেখো 4 কে এইভাবে লিখতে পারি, 4x টু দি পাওয়ার কত, 0। আচ্ছা, x তো বুঝলাম, চলকের উপরে যে পাওয়ারটা থাকবে, পাওয়ারটা কি হতে হবে আমাদের, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, অঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট কি ছিল, 0 1 2 3। 0 কি হতে পারবে না। সো এই টাইপটা কি এই ফিল আপ করছে, এই টাইপটা, হ্যাঁ এই টাইপের যত কন্ডিশন আছে এই কিন্তু ফিল আপ করছে, দ্যাটস ওয়াই এটাও বহুপদী। তার মানে এই পুরা রাশিটা আমরা বলতে পারবো যে এটা বহুপদী। বুঝে গেছে?
বহুপদী হইতে হলে প্রত্যেকটা পদ আলাদা আলাদা তোমার এই টাইপ হইতে হবে। কথা ক্লিয়ার? তো এখন আমরা আরেকটা একটু চেক করি। আমি যদি লিখি 2x কিউবই লিখলাম মাইনাস 3x মাইনাস 1 প্লাস হচ্ছে 3 ধরে দিলাম, এটা কি বহুপদী? এইটা বহুপদী, প্রবলেম নাই। এইটা বহুপদী না, কেননা এই যে পাওয়ার কোনোদিন নেগেটিভ থাকা যাবে না, সহজ কথা। পাওয়ার নেগেটিভ ভগ্নাংশ এগুলো থাকা যাবে না, শুধুমাত্র পূর্ণ সংখ্যা হইতে হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। সো এবার এইভাবে আমরা তাহলে এখন রুট, তোমাদের বইয়ে অনেক কাজ আছে। x আমি যদি দেই হচ্ছে x2 দিলাম, এটা কি বহুপদী? প্লাস হচ্ছে 3, এটা তাহলে এটা কি হয় দেখো, এটা যদি আমি ভাঙি x স্কয়ার প্লাস 3 এর উপর উঠাইলে 1 ডিভাইডেড কত 3। এখন তুমি দেখো এই যে পুরো টার্মটার মাথায় যে পাওয়ারটা আছে, পাওয়ারটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, সরি অঋণাত্মক পূর্ণ সংখ্যা এই সেটের মধ্যে পড়ছে না, এটা ভগ্নাংশ চলে আসছে, সো এটা বহুপদী না। আবার এইভাবে যদি আমি লিখি যে আরেকটা ভাবে আমি যদি লিখি, জায়গা পাওয়া যাচ্ছে না, যে এইভাবে লিখতে পারি যে 5x কিউব 3 ডিভাইডেড x প্লাস 5, ধরো এটা লিখলাম, এটা কি বহুপদী? এইটা বহুপদী, কেন? কারণ এ পাওয়ারটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, বাকি সব ঠিক আছে। এইটা কি হয়েছে দেখো তো, এইটা হচ্ছে x টা কোথায় আছে? নিচে আসছে না। এখন x টাকে যদি আমি উপরে নিয়ে আসি 3x ইনভার্স হয়ে যাবে না, ইনভার্স 1 হয়ে যাবে। তো এটা তো কি না, এটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা না, নেগেটিভ হয়ে গেছে। সো কখনো যদি হরে থাকে, চলকটা হরে থাকে, ওইটা কখনোই কি হবে না, বহুপদী হবে না। সো এইভাবে কিন্তু আমরা বহুপদী চেক করতে পারি। এখন আমি যদি শুধু লিখলাম হচ্ছে 5, এটা কি বহুপদী? এটা বহুপদী কিনা? হ্যাঁ, এটা বহুপদী হবে। কেন হবে দেখো, এইটাকে একটু আগেই যেটা করাইছি না, 5 যে কোনো একটা চলক ধরো, সেটা y হইতে পারে, y টু দি পাওয়ার 0, তার মানে 5 ইনটু 1 মানে হচ্ছে 5, এইটা যে এই কথা 5 একই কথা লেখা যায়। সো এইটা 5 কে আমরা যদি 5y টু দি পাওয়ার 0 লিখি, দেন এই কন্ডিশনটা, এই টাইপটাও ফিল আপ করতেছে, সরি। সো এটা কিন্তু বহুপদী। আশা করি তোমরা বহুপদী ক্লিয়ার হয়ে গেছো। সো এভাবেই এবার বইয়ে তুমি যে তোমার যে কাজগুলো আছে ওগুলা দেখতে পারো, দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। বহুপদী গেল, এবার আসো বহুপদীর মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, এগুলা নিয়ে একটু কথা বলবো। আমরা এই বহুপদীটাকে রাখি, এগুলো মুছে দিলাম। এখন আসো বহুপদীর মাত্রাতে আসি। এবার আমরা বহুপদীর মাত্রা জিনিসটা হচ্ছে, সহজ কথা মাথায় রাখবো, মাত্রা মানে সর্বোচ্চ পাওয়ার। কি বলছি? সর্বোচ্চ সূচক বা ঘাত, সর্বোচ্চ ঘাত কোন একটা রাশিতে, কোন একটা চলকের সর্বোচ্চ যে ঘাতটা থাকবে ওইটাই বহুপদীর মাত্রা, সহজ কথা। তাহলে এখন আমরা যদি এটা লিখি যে এখানে চলক কি আছে x, সর্বোচ্চ পাওয়ার কত আছে 3, তাহলে এটার মাত্রা কত? এটার মাত্রা হয়ে যাবে কত? 3। কথা ক্লিয়ার? একটা লিখলাম, আরো একটা লিখি এরকম। সো 5x কিউব মাইনাস 6x টু দি পাওয়ার 4 প্লাস 2x টু দি পাওয়ার 7 প্লাস 2, এটার মাত্রা কত? দেখো এটার মাত্রা মানে আমি বলছি কি সর্বোচ্চ পাওয়ার। তো সর্বোচ্চ পাওয়ার দেখো, এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে? 7 আছে, তাহলে এটার মাত্রা কত হয়ে যাবে? মাত্রা হয়ে যাবে তোমার 7। কথা ক্লিয়ার? অবশ্যই বহুপদী হইতে হবে, হ্যাঁ। বহুপদী না হলে, এখানে যদি পাওয়ার মাইনাস হইতো তাহলে তো বহুপদী না, তাহলে ওইটার আর মুখ্য সহগ মুখ্য পদ কেমনে বের করবো? ওকে, ডান। তাহলে আমাদের মাত্রা নিয়ে কাজ করতেছি, মুখ্য সহগে চলে গেছি। সো মাত্রা বোঝা গেছে, মাত্রা জিনিসটাই হচ্ছে এইটা। আরেকটা দিই আমরা, 7x প্লাস 2x কিউব মাইনাস 7/2x 4 প্লাস 3। ধরো এটার মাত্রা বলো। সো এটার মাত্রাটা হচ্ছে, মাত্রা এখানে সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে, সো এখানে 3 এখানে 4 আছে, তাহলে এটার মাত্রা কিন্তু কি হয়ে যাবে? মাত্রা হয়ে যাবে কত? 4। মাত্রা কোনোদিন নেগেটিভ হয় না,
মাত্রা সবসময় কি হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যাই হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, সহজে মাথায় রেখো। ওকে, বোঝা গেছে কি বলছি? সো এবার গেল মাত্রা, তো বুঝলাম যে মাত্রা মানেটা হচ্ছে সর্বোচ্চ কি সূচক বা সর্বোচ্চ ঘাত, সর্বোচ্চ ঘাত, এটা হয়ে গেল। এবার আসো মুখ্য পদ। মুখ্য পদ জিনিসটা কি? মুখ্য পদ হচ্ছে সর্বোচ্চ ঘাতযুক্ত পদ। সহজে মনে রাখবা, সর্বোচ্চ ঘাতযুক্ত পদ। আমি এটা একটু লিখি যে মুখ্য পদ মানে হচ্ছে সর্বোচ্চ ঘাতযুক্ত পদ, মুখ্য পদ। তো এখন আমরা যেহেতু এখানে তিনটা সমীকরণ লিখছি, তিনটা রাশি, সমীকরণ না, তিনটা রাশি দিয়ে এখন আমরা কি বের করে ফেলবো? চলো, মুখ্য পদ। মুখ্য পদটা হচ্ছে, ভালো খেয়াল করো, তাহলে এখানে লিখবো মুখ্য পদ, একটু জায়গা রাখার দরকার ছিল। মুখ্য পদ কোনটা? মুখ্য পদ মানে যেখানে সর্বোচ্চ পাওয়ার আছে, সর্বোচ্চ ঘাতযুক্ত পদ, সর্বোচ্চ ঘাত এইখানে, এই যে এটা, তাহলে এই পদটাই হচ্ছে মুখ্য পদ। তাহলে 3x³ মুখ্য পদ, প্লাস মাইনাস হইতে পারবে। এইখানে দেখো তো মুখ্য পদ কি আছে, এখানে মুখ্য পদ সর্বোচ্চ ঘাত 7, 7 এর সাথে যে পদটা, তাহলে 2x⁻, কত 7, রাইট? এটার ক্ষেত্রে মুখ্য পদ কোনটা হবে? সর্বোচ্চ ঘাত, এই যে এইখানে আছে। সো এইটা কিন্তু আমাদের মুখ্য পদ। তাহলে মুখ্য পদ হয়ে যাবে তোমার কত বলো? মুখ্য পদ হয়ে যাবে এই যে -7/2x⁴। বুঝা গেল? এটা কিন্তু আমাদের কি হয়ে গেল? মুখ্য পদ। তাহলে মুখ্য মাত্রা মানে সর্বোচ্চ ঘাত বা সূচক, মুখ্য পদ মানে সর্বোচ্চ ঘাতযুক্ত পদ। এইবার মুখ্য সহগ জিনিসটা কি? মুখ্য সহগ হচ্ছে সর্বোচ্চ ঘাতযুক্ত পদের যেই সহগ, সর্বোচ্চ ঘাতযুক্ত পদের সহগ। তাহলে এটা আমরা এখানে লিখি, মুখ্য সহগটা হচ্ছে সর্বোচ্চ, বা এইভাবে লিখতে পারি যে মুখ্য পদের সহগ। মুখ্য সহগ হচ্ছে মুখ্য পদের সহগ, তাইলেই তো হয়ে যাবে মুখ্য পদের সহগ। সো মুখ্য পদের সহগ কোনটা বলো? মুখ্য পদ তো বুঝলাম আমরা, কালি শেষ হয়ে যেতে স্মল কালি। সো এখন আমরা কি করলাম বলো? মুখ্য মাত্রা শিখলাম, মুখ্য হয়ে গেছে মুখ্য পদ শিখলাম, মুখ্য সহগ। বলছি মুখ্য সহগ মানে হচ্ছে মুখ্য পদের সহগ। মুখ্য পদ কোনটা? 2x, এই যে 2x, তাহলে সহগ এখানে কত? তাহলে মুখ্য সহগ হয়ে যাবে এটার জন্য 2। এটার কি? মুখ্য সহগ কত? এটার ক্ষেত্রেও কত? 2ই আছে, কি আসতেছে কেন? আর এটার ক্ষেত্রে বলো মুখ্য সহগ, এটার ক্ষেত্রে মুখ্য সহগ হবে -7/2। তাহলে এখান থেকে একটা জিনিস কিন্তু তুমি ক্লিয়ার হয়ে গেছো যে মুখ্য পদটা মাত্রা সব সময় অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, বাট মুখ্য পদ তোমার পজিটিভ নেগেটিভ হইতে পারে বা ভগ্নাংশ হইতে পারে। মুখ্য সহগ যেমন ধরো এখানে এই যে মুখ্য পদটা ভগ্নাংশ, তাই না? আবার মুখ্য সহগটা কি হইতে পারবে? দেখো, মুখ্য সহগ এখানে ধনাত্মক, এখানে ধনাত্মক, কিন্তু এখানে কিন্তু আবার অঋণাত্মক ভগ্নাংশ আছে, পূর্ণ সংখ্যাও না। সরি, এটা হচ্ছে ঋণাত্মক ভগ্নাংশ। সেইভাবে কিন্তু আমরা এটারে লিখতে পারি। এই হচ্ছে আমাদের ব্যাপার, মুখ্য পদ মুখ্য সহগের কনসেপ্ট। এইটা বুঝলেই আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা শেষ। এবার আসো আদর্শ রূপ। আদর্শ রূপটা হচ্ছে কোন একটা রাশিকে যখন তুমি ঘাতের অধক্রমে সাজাবা, ঘাতের অধক্রমে সাজানো আদর্শ রূপ। এটা মনে রাখো, ঘাতের অধক্রমে সাজানো। সো ঘাতের অধক্রমে সাজানো এই জিনিসটা কি মানে? হচ্ছে তোমার যে রাশিটা আছে, এই রাশিটাকে সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে ওইটারে আগে লিখবা, তারপরে কম পাওয়ারটা লিখবা, এরকম করে করে একদম শেষে লিখবা ধ্রুবক পদ। এইটাই হচ্ছে আদর্শ রূপ। তো চলো এখন আমরা মুছি, এই জিনিসটা মুছে লিখি। এই যে এটার ক্ষেত্রে আমরা যদি লিখি আদর্শ রূপ, সো এগুলা একটু মুছে দিই, এগুলো আর লাগবে না, অলরেডি তোমরা বুঝে গেছো।
এগুলো মুছে এবার আদর্শ রূপটা আমরা এখানে লিখব, ঠিক আছে? তাহলে এইখান থেকেই লিখি এটার আদর্শ রূপ কি। আদর্শ রূপ, তাহলে আদর্শ, বেসিক্যালি আদর্শ রূপটাই আগে লিখে তারপর আমাদের মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ এগুলা বের করতে বলে। সো আদর্শ রূপটা লিখতে গেলে কি, ঘাতের অধক্রমে সাজানো। অধক্রম মানে বুঝছো, বলে অধপতন বলি না, লোকটার অধপতন ঘটছে, মানে আগে ভালো ছিল পজিশন, এখন খারাপ হয়েছে, মানে ভালো থেকে খারাপ। তাহলে আমাদের ভালো কোনটা আমরা ধরবো, বড় বড়, মানে আগে বেশি ছিল। সো অধক্রম মানে হচ্ছে এই যে পাওয়ার যেটা সর্বোচ্চ ওইটা থেকে ছোট, আস্তে আস্তে ছোটর দিকে যাওয়া। সো আমরা লিখবো 7/2 x⁴, তারপর হচ্ছে যেটা হচ্ছে 2x³ তারপর হচ্ছে 7x তারপরে +3। এই যে আমাদের আদর্শ রূপ হয়ে গেল, তাই না? এটা তো সাজানোই আছে আদর্শ রূপ, দেখো এটা সাজানো আছে না, ঘাতের অধক্রমে সাজানো আছে। এইটা কি আছে, এইটা আমাকে একটু সাজাইতে হবে। আদর্শ রূপটা হবে 2x⁴ কত 7, তারপর হচ্ছে -6x⁴ +5x³ হচ্ছে 2। এই যে আমাদের অধক্রমে আদর্শ রূপে সাজানো হয়ে গেল। কথাকে ক্লিয়ার হয়েছে? সো এইভাবে পড়লে আশা করি তোমাদের প্রবলেম হবে না ইনশাল্লাহ। এইবার আমরা শিখবো 1 বা 2 চলকের বহুপদী। এগুলা কি? বহুপদী তো বুঝলাম, দেখো আমি কিন্তু সিকোয়েন্স অনুসারে সাজাইছি, এখানে এমন ভাবে সাজাইছি যেন তোমার একটার সাথে আরেকটা রিলেট করে পড়তে পারো, ঠিক আছে? সো এখানে বলছে কি যে তোমার 1 বা 2 চলকের বা 3 চলকের বহুপদী। তো এক চলকের বহুপদী, তো এক চলকের বহুপদী কোনগুলা, যেমন হচ্ছে x² + 3x + 2 দিয়ে দিলাম। এটা চলক একটা থাকবে, এক চলক মানে চলক একটা, 2 চলক মানে চলক দুইটা। যেমন 2 চলকের যদি বলি, 2 চলকের, তো 2 চলকের বহুপদী কোনগুলা, যেমন ধরো 2xy + 3x প্লাস মনে করো 5। এটা এইখানে ভালো করে বুঝো, এখানে কত আছে, এটাও কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু xy আছে। তোমার কাছে দেখে মনে হইতে পারে যে এখানে xy নাই, এখানে y নাই, এখানে xy নাই, ব্যাপারটা এরকম না। অলরেডি তোমাকে কিন্তু আমি দেখাইছি যে কনস্ট্যান্টের মধ্যে কিভাবে চলক থাকে, মানে ধ্রুবক পদে কিভাবে চলক থাকে। সো এইখানে আসো, এটা কয় চলক, একটাই চলক আছে, প্রত্যেকটা পদে একটা করে চলক, একটাই চলক আছে। এইখানে x, এখানে x আছে, এখানেও x আছে, এখানেও x আছে। এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে 2x0, দেখাইছি না? এবার এইটা দেখো, এটা 2xy, এটা কত 3xy0, আর এখানে 5x0y0 হইতে পারে না? তাহলে তিন চলক বললে কি করব, তিন চলকের বহুপদী কোনগুলা, এই যে যেমন ধরো x² + y² + 3xyz প্লাস আমি যদি আরো দেই এখানে যে 2xy। দেখো তিনটা চলক থাকলেই তিন চলকের বহুপদী। এখন এটাকে আমি এইভাবে লিখতে পারি না? এটা লিখতে পারি তো, বলো। এটা লেখা যাবে যে x² y0 z0, তিনটা চলক আসছে। এটাকে লিখতে পারবো কি, y² x0 z0 প্লাস এখানে তো 3xyz আছেই, এইটা দেখে আমরা ডিসিশন নিতেছি, হ্যাঁ। আর এখানে কত আছে, তো এটা হচ্ছে 2xy আর আমরা z0 দিয়ে দিতে পারবো। এই যে প্রত্যেকটা জায়গায় দেখো তিনটা চলক আছে, তো এটাকে বলে তিন চলকের বহুপদী। এটা 2 চলকের আর এটা হচ্ছে এক চলকের। গেল এটা গেল। এখন তিন চলকের যে বহুপদী, এক চলকের 2 চলকের বহুপদী, এইটার ক্ষেত্রে মাত্রাটা কেমন হবে? এটার মাত্রা কত, এটার মাত্রা বলতো। এটার মাত্রা হচ্ছে এক চলকের বহুপদীতে আমরা সহজেই বলতে পারি মাত্রা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার যেখানে আছে সেটা হচ্ছে মাত্রা। এইটার ক্ষেত্রে মাত্রা কি হবে জানো? মাত্রা হবে যেই চলকগুলো আছে চলকগুলার কি হবে সর্বোচ্চ, এইখানেও সর্বোচ্চ ঘাত, এখানে সর্বোচ্চ ঘাত। এইখানে ঘাত কত জানো? এখানে ঘাত হচ্ছে যখন চলক দুইটা থাকবে, দুইটা চলকেরই পাওয়ার গুলা যোগ করে দেবে। তাহলে এখানে 1 আছে, তাহলে 1 + 1 কত হয়? এখানে 2। এইখানে কত আছে? 1। এখানে কত হয়? এখানে হচ্ছে 0ই হয়, 0 + 0, 0 + 0 মানে হচ্ছে 0, আর এখানে 1 + 0 মানে হচ্ছে 1।
এই আমি বুঝাইতে পারতেছি তোমাদের যে আমার এখানে আমি মাত্রা হচ্ছে এক চলকের ক্ষেত্রে সর্বোচ্চ পদ, দুই চলকের ক্ষেত্রেও সর্বোচ্চ পদ, কিন্তু দুই চলকের ক্ষেত্রে পাওয়ার গুলা কেমনে বের করব, এই যে পাওয়ার গুলা যোগ করে দিবা, যোগ করে যেটা বেশি হবে সেটা হচ্ছে মাত্রা। তাহলে এটার মাত্রা হচ্ছে 2, বোঝা গেছে? তো এখন এটার ক্ষেত্রে মাত্রা কত হবে? এটার ক্ষেত্রে মাত্রা খুবই সিম্পল, এখানে কত 2 যোগ 0 যোগ 0 2 হয়, 2 যোগ এটাও 2, কিন্তু এখানে 1 যোগ 1 যোগ 1 কত হয় 3, তাহলে 1 যোগ 1 যোগ 1, তাহলে এখানে হবে 3। তাহলে এটার মাত্রা হচ্ছে, এটার মাত্রা এখানে দেখা যাবে কিনা জানি না, সো আমি এদিকে সারাই লিখি মাত্রা, এটার মাত্রা হয়ে যাবে 3। কথা বোঝা গেছে? তাহলে মাত্রা যদি জানি, মুখ্য সহগ মুখ্য সহগ বাড়ি করতে পারবো না? মুখ্য পদ মানে সর্বোচ্চ ঘাত যুক্ত পদ, তার সর্বোচ্চ ঘাত কোনটা আছে? এই যে এটা সর্বোচ্চ ঘাত কোথায় আছে? এইখানে। তাহলে এইটা হচ্ছে আমাদের মুখ্য পদ। তাহলে এখানে মুখ্য পদ কোনটা? এই যে এটা। তাহলে আদর্শ রূপে যদি বানাইতে বলে তাহলে কোনটা আগে লিখবো? এটা আগে লিখবো, এটা আগে লেখাই আছে, এটা আগে লেখাই আছে। বোঝা গেছে? তাহলে এখন মুখ্য পদের সহগ, তাহলে এই মুখ্য পদ তো এটার সহগ কত? 3, তাহলে এটা হবে মুখ্য পদের সহগ হচ্ছে 3। এটাতে মুখ্য পদের সহগ কত হবে? মুখ্য পদই তো এটা, মুখ্য পদের সহগটা হচ্ছে মুখ্য সহগ, মুখ্য সহগ কোনটা? মুখ্য সহগ হবে এই যে এইটার মুখ্য পদের সহগ 2, এটার ক্ষেত্রে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। কথা ক্লিয়ার হয়েছে? এই ছিল আমাদের এক চলক দুই চলকের বহুপদী। ওকে, সো এইবার আমরা যাব সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সমমাত্রিক, প্রতিসম আর চক্রক্রমিক রাশি। এগুলো নিয়ে একটু বেশি প্রবলেম হয় তোমাদের, সো প্রবলেমের কিছু নাই, চলো আমরা দেখার চেষ্টা করি যে কিভাবে এটা আমরা সহজে করতে পারি। ওকে, আচ্ছা, তো চলো আমরা প্রথমে খেয়াল করি সমমাত্রিক। সো এখানে আমরা কি বলছি যে সমমাত্রিক জিনিসটা হচ্ছে প্রত্যেকটা পদ, মানে অবশ্যই বহুপদী হইতে হবে কিন্তু, হ্যাঁ, প্রতিটি বহুপদীর কোন বহুপদীর প্রতিটি পদের মাত্রা একই। এখন আমি যদি এইরকম লিখি 2xy প্লাস y স্কয়ার প্লাস 2z স্কয়ার, এটা কি বহুপদী? সরি, এটা বহুপদী, অবশ্যই বহুপদী এটা, হ্যাঁ, প্রত্যেকটা পদের পাওয়ার কি আছে? পজিটিভ আছে। এবার বলছি সমমাত্রিক মানে প্রতিটি পদের মাত্রা একই। এখন এইখানে মাত্রা কত আছে? 1 যোগ 1, এই যে 1 1, তাহলে কত হবে? 2। এইখানে তো 2 দেওয়া আছে, এখানেও কত? 2। তাহলে প্রত্যেকটা পদের মাত্রা যদি কি থাকে? সেম থাকে, সেটাই হচ্ছে কি সমমাত্রিক। এখন শুধু কি দুইটা থাকতে পারে? না, তিনটাও থাকতে পারে। যদি 3xyz প্লাস z কিউব প্লাস 2x স্কয়ার y, এটাও কি দেখো এখানে কত আছে? 3 1 1 1, এখানে কত আছে? এটা একাই 3, আর এখানে 2 যোগ 1 মানে এটাও 3। তাহলে প্রত্যেকটা পদের মাত্রা কি আছে? সেম আছে না? তাহলে এটারও বলবো আমরা সমমাত্রিক। এবার আসো প্রতিসম। একটু ভালো করে খেয়াল করবা, আমার এই লেকচারটা দেখে বইয়ে যে লেখাগুলো আছে একটু পড়ার চেষ্টা করবা, দেখবে যে বুঝে যাবে। হ্যাঁ, সমমাত্রিক প্রতিসম মানে হচ্ছে দুই বা ততোধিক একাধিক, লিখি তাহলে ভালো হবে, একাধিক চলক সংবলিত, একাধিক চলক সংবলিত রাশির যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করলে, স্থান বিনিময় কিন্তু, হ্যাঁ, করলে যদি রাশিটি পরিবর্তন না হয়, তখন সেটাকে আমরা বলবো প্রতিসম রাশি। দেখো প্রতিসম রাশির ক্ষেত্রে আমি কয়টা চলক থাকবে এটা কিন্তু বলিনি, বলছি একাধিক চলক, দুইটা তিনটা চারটা থাকতে পারে। একাধিক চলক সম্মিলিত রাশির যে কোনো দুইটার স্থান বিনিময় করলে যদি কি হয়, রাশিটা অপরিবর্তিত থাকে, তাইলে ওইটা হবে প্রতিসম। যেমন ধরো আমি লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস xy প্লাস yz প্লাস zx, ধরে দিলাম এটা যে কোনো দুইটা বলছি, যে কোনো দুইটা, হ্যাঁ, দুইটি। তাহলে আমি দুইটার মধ্যে কোন দুইটা নিতে পারি? ধরো x আর y, x আর কত নিলাম? x আর z নেই, হ্যাঁ,
তার মানে এক্স এর জায়গায় জেড বসাবো আর জেড এর জায়গায় এক্স বসাবো, সহজ কথা এইটা। তো এক্স যেখানে আছে সেখানে তুমি জেড বসাও, বসাইলাম জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে জেড এর জায়গায় কি বসাবো, এক্স বসাবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস জেড ওয়াই প্লাস ওয়াই এক্স প্লাস হচ্ছে এখানে কি জেড, জেড এর জায়গায় কি হয়ে যাবে এক্স, তাহলে এক্স জেড। এবার দেখো রাশিটার কোনো পরিবর্তন হয়েছে কিনা, আগে যা যা পদ ছিল এখন তা পদ থাকলেই কোনো পরিবর্তন হয় না আমরা ধরতে পারবো। ধরো আগে ছিল আমার কত, যে এক্স স্কোয়ার, এখন কি আছে, এই যে আছে এক্স স্কোয়ার। আগে ছিল ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার। জেড স্কোয়ার ছিল, জেড স্কোয়ার আছে। এক্স ওয়াই ছিল, এই যে এক্স ওয়াই। এখানে ওয়াই জেড ছিল, এই যে ওয়াই জেড। জেড এক্স ছিল, এই জেড এক্স। তাহলে আগের প্রত্যেকটা টার্মই এখন আছে, খুব ভালোভাবেই আছে। সো এইটা একটা কি রাশি, প্রতিসম রাশি, বুঝে গেছে। আবার এইটাকে কিন্তু আমি কি সমমাত্রিক বলতে পারবো, দেখো প্রত্যেকটার মাত্রা সেম, ক্লিয়ার। এভাবে কিন্তু চিন্তা করতে হবে যে আমি এটাকে শুধু কি চক্র প্রতিসম না, এটা কিন্তু সমমাত্রিক হবে। এইবার আসো সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে চক্রক্রমিক। চক্রক্রমিকের ক্ষেত্রে আমি একটু দেখি কতটুকু দেখা যায় বোর্ডে, সো আর একটু নিচেও যাইতে পারবো, প্রবলেম নাই, সেইটুকু। তো লিখি চক্রক্রমিক জিনিসটা কি। চক্রক্রমিক রাশিটা হচ্ছে তিনটা রাশির তিনটা চলক থাকবে, তিনটা চলক সংবলিত রাশির তিনটা চলক সংবলিত। আমি একটা চিত্র আঁকাই, যেটা তোমাদের বইও আছে। এখানে প্রথম, এখানে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। প্রথমটা যাবে, ভালো করে বুঝবে, এটা ডেফিনেশন আর লিখতেছি না, যে প্রথমটা যাবে দ্বিতীয়টার জায়গায়, দ্বিতীয়টা যাবে তৃতীয়টার জায়গায়, তৃতীয়টা যাবে আবার কি প্রথমটার জায়গায়। এইভাবে চলক থাকবে তিনটা ফিক্সড। কি কি প্রতিসম যদি চক্রক্রমিক হইতে হয়, তিনটি চলক, তিনটা চলকের মধ্যে প্রথমটা দ্বিতীয়টার জায়গায়, দ্বিতীয়টা তৃতীয়টার জায়গায়, তৃতীয়টা যদি প্রথমটার জায়গায় আসে এবং রাশিটা যদি অপরিবর্তিত থাকে, তাহলে এটাকে আমরা বলতে পারবো চক্রক্রমিক রাশি। তো এরকম একটা আমরা রাশি লিখি, চলো। সো আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই লিখতে পারি, হ্যাঁ, প্লাস হচ্ছে জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। চলো এবার আমরা কি করব, স্থান বিনিময় করব। তো প্রথমটা যাবে কার জায়গায়, দেখো প্রথম মানে এক্স মানে প্রথম ধরি, আর ওয়াই মানে দ্বিতীয় ধরি, আর জেড মানে হচ্ছে তৃতীয় ধরি। তাহলে আমরা একটু সিরিয়ালে লিখি জিনিসটাকে, তাহলে ভালো হবে তোমাদের জন্য, যে এক্স ওয়াই তারপর কত জেড। এক্স যাবে ওয়াই এর কাছে, ওয়াই এর যাবে জেড এর কাছে, আর জেড আসবে এর কাছে। এই তো ব্যাপার। এখন তুমি দেখো এক্স এর জায়গায় কি, এক্স ওয়াই এর জায়গায় এক্স বসাবা, জেড এর জায়গায় ওয়াই বসাবা, আর এক্স এর জায়গায় জেড বসাবা। এক্স এর জায়গায় কি বসাবা, জেড, এই যে জেড স্কোয়ার, প্লাস ওয়াই এর জায়গায় কি বসাবা, ওয়াই এর জায়গায় কে আসবে, এক্স আসবে, তাহলে এক্স স্কোয়ার, প্লাস জেড এর জায়গায় কে আসবে বলো, জেড এর জায়গায় আসবে ওয়াই, জেড এর জায়গায় আসবে ওয়াই, প্লাস আসো এক্স এর জায়গায় কে বসবে, আবারও বলি এক্স এর জায়গায় বসবে কিন্তু জেড, তাহলে জেড, ওয়াই এর জায়গায় বসবে এক্স, ওয়াই এর জায়গায় বসবে এক্স, জেড এর জায়গায় কে বসবে ওয়াই, প্লাস জেড এর জায়গায় বসবে ওয়াই, আর এক্স এর জায়গায় কে বসবে জেড। দেখো লিখে ফেললাম আমরা, ওকে। এবার দেখি আমরা রাশিটা ঠিক আছে কিনা। দেখো তিনটাই কিন্তু আমি এখানে পরিবর্তন করছি, এর আগে আমাদের বলে দিছিল প্রতিসমতে ফিক্সড দুইটা চলো পরিবর্তন করতে হবে, আর সমমাত্রিক মানে মাত্রা সমান। সো এইবার আসো আমি যেটা আসলে বলতে চাইতেছি, যে এক্স স্কোয়ার এখানে আছে, এখানে কি এক্স স্কোয়ার আছে, খুঁজো তো, আছে না, এই যে আমাদের এইখানেও কিন্তু এক্স স্কোয়ার আছে, গেল। তারপরে আছে ওয়াই স্কোয়ার, এখানেও আছে, এখানেও আছে। জেড স্কোয়ার এখানে আছে, এই যে এখানে আছে, মিলল। এক্স ওয়াই, এই দেখো এক্স ওয়াই, ওয়াই জেড, এই যে ওয়াই জেড, জেড এক্স, এই যে জেড এক্স, আছে না। এইটাকে বলে চক্রক্রমিক রাশি। তাহলে চক্রক্রমিকের ক্ষেত্রে এই জিনিসটা একটু মনে রাখবা, প্রথমটা দ্বিতীয় জায়গায়, দ্বিতীয় জায়গায় আসবে প্রথমটা যাবে দ্বিতীয়টার জায়গায়, দ্বিতীয়টা যাবে তৃতীয়র জায়গায়, তৃতীয়টা যাবে প্রথমটার জায়গায়।
সো এইভাবে তিনটাই চলক যদি পরিবর্তন করে দেখো যে তোমার রাশির কোনো পরিবর্তন হয় নাই, তখন এটাকে আমরা চক্রক্রমিক বলতে পারবো। যখন দেখবো যে দুইটা রাশির আমরা দুইটা চলক পরিবর্তন করে কোনো পরিবর্তন হয় নাই, তখন ওটাকে আমরা প্রতিসম বলতে পারবো। আর এটা তো সমমাত্রিক বুঝলা। তো এইভাবে আমরা কিন্তু পড়তে পারি। তুমি জাস্ট আলাদা আলাদা ভাবে একটু মনে রাখার চেষ্টা করবা, কোশ্চেন যেভাবে ঘুরে আসবে তখন তুমি ওইভাবে একটু চিন্তা করার চেষ্টা করবা, দেখবা যে মিলাইতে পারবা। সো এই ছিল আমাদের এখানের অংশ। এর পরের অংশ আমরা কাজ করব হচ্ছে আংশিক ভগ্নাংশ নিয়ে, তারপর হচ্ছে আমরা উৎপাদক বিশ্লেষণ নিয়ে ভাগশেষ উপপাদ্য বা যে কোনো একটা আগে শুরু করব। তো এই ক্লাসটা আশা করি তোমাদের জন্য উপকার হবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।